আজকের ক্লাসে আমরা এই প্র্যাকটিস সেট থেকে অঙ্ক প্রশ্নের সমাধান করব। ইতিমধ্যে আমরা এই প্র্যাকটিস থেকে জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো সমাধান করেছি। আপনারা অবশ্যই জানেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় 25টা থাকবে জেনারেল স্টাডিজ, 25টা থাকবে অঙ্ক, 25টা থাকবে রিজনিং, আর 10টা থাকবে কিন্তু ইংরেজি। তো এই যে আপনারা যে প্র্যাকটিস সেটটা দেখছেন এটা কিন্তু ফুল প্র্যাকটিস সেট। তো এই ফুল প্র্যাকটিস সেট থেকে আমরা কিন্তু 25টা জেনারেল স্টাডিজের প্রশ্ন ইতিমধ্যেই সম্পূর্ণ করেছি। তো আপনারা দেখছেন আর এডুকেশন স্কুল। আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা কমপ্লিট করব সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট, যেটি কিন্তু প্রকাশিত হয়েছে এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায়। এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা বলতে দেখুন এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যেখানে আছে 6 জুলাই 2024 কর্মসংস্থান পত্রিকা। এই প্র্যাকটিস সেটে আমরা অঙ্ক প্রশ্নের সমাধান করব। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই আমরা অঙ্কের প্রশ্নে। তো প্রথম অঙ্ক কী আছে দেখি। তো এই প্র্যাকটিস সেট থেকে জেনারেল স্টাডিজ 25 দাগ পর্যন্ত কিন্তু আমরা আগের ক্লাসে সম্পন্ন করেছি। আগের ক্লাসের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকের আমরা কিন্তু 26 দাগ থেকে অঙ্ক প্রশ্নের সমাধান করব। তো 26 দাগের প্রশ্ন আছে রামের আয় শ্যামের আয়ের থেকে শতকরা 10 বেশি হলে শ্যামের আয় রামের আয়ের থেকে শতকরা কত কম। তো এখানে আমি লিখলাম রাম আর এখানে লিখলাম শ্যাম। এখানে বলছে রামের আয় শ্যামের থেকে শতকরা 10 বেশি, তাহলে শ্যাম 100 টাকা আয় করলে রাম কত আয় করে? 110 টাকা। সেটাই কিন্তু এই কথার অর্থই হচ্ছে রামের আয় শ্যামের আয়ের থেকে শতকরা 10 বেশি। এখন এখানে বলছে শ্যামের আয় রামের আয়ের থেকে শতকরা কত কম। তো এখানে শ্যাম কত টাকা কম করছে? 110 টাকায়। 110 টাকায় শ্যাম কিন্তু কম আয় করছে 110 বিয়োগ 100, তাহলে সমান সমান 10 থাকে। এটা যদি আমরা যখন বিয়োগ করব তাহলে রামের থেকে শ্যাম কত টাকা আয় কম করছে? 10 টাকা। তা সেটা কিন্তু এখানেই বলছে শ্যামের আয় রামের থেকে শতকরা কত কম। এবার যদি 110 টাকায় 10 টাকা কম হয় তাহলে 100 টাকায় কত কম হবে? তাই আপনি সরাসরি এরকম করে দেবেন 10 গুণ 100 উপরে দেবেন আর এই 110 নিচে দেবেন, ব্যাস আপনার অঙ্কের সমস্যার সমাধান হয়ে গেল। এবার আপনি এটা এই শূন্যটা কাটলেন, কাটার পরে 100/11 করলেন। 100/11 কথার অর্থ এর দাগ হবে এর সঠিক উত্তর। এখানে দেখুন 100/11, এটা কখনো কখনো এরকম দেওয়া থাকে 9×1/11, যা এখানে কিন্তু আপনার থাকতে পারে 9×1/11, সেটা আপনার উত্তর হয়ে যাবে যদি আপনার পূর্ণ সংখ্যায় থাকতো। খুব সহজেই সব অঙ্ক সমাধান করা যায়। 27 দাগের প্রশ্ন আছে কোনো সুষম বহুভুজের একটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। তা সবসময় মনে রাখবেন এই যে অন্তঃকোণ বলেছে তাহলে ওই সুষম বহুভুজের একটা বহিকোণ থাকবে। তো বহিকোণ সমান সমান সেটা আমরা বার করব। তো বহিকোণ সমান সমান কী হবে? তো বহিকোণ সমান সমান 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ। অন্তঃকোণের মান কত আছে? 144 ডিগ্রি। এটা কিন্তু সূত্র, বহিকোণ বার করার নিয়ম। তো এখান থেকে আমরা সঙ্গে এখান থেকে আমরা কত পাবো? 4 কত হলে 10, 6 হলে 10, হাতে 1, 4 একে 5, 5 আর কত হলে 8, 3 হলে 8, অর্থাৎ 36 ডিগ্রি থাকবে। 36 ডিগ্রি বহিকোণের মান। এখন এখানে বলছে বাহুর সংখ্যা কত। তো বাহুর সংখ্যা বার করতে গেলে আপনার সূত্র কী হয় আপনারা কিন্তু জানেন না, এটা আপনারা জেনে নিন। তো বাহুর সংখ্যা যদি আপনি বার করতে চান তাহলে আপনাকে সবসময় 360 ডিগ্রিকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? বহিকোণ দিয়ে ভাগ করতে হবে। কখনও কিন্তু অন্তঃকোণ দিয়ে ভাগ করবেন না। তো বহিকোণ দিয়ে আপনি 360 ডিগ্রিকে ভাগ করে দেবেন। তো 360 ডিগ্রিকে যদি আপনি বহিকোণ দিয়ে ভাগ করেন, বহিকোণ কত? 36 ডিগ্রি আপনি বার করেছেন, তাহলে এখানে 36 ডিগ্রি দিয়ে দিলেন। এবার এটা কেটে সমান এখানে 10 হয়ে গেল। তো 10 এখানে এর সঠিক উত্তর। 10টি বাহুর সংখ্যা 10টি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা অপশানে দেখি কী আছে, 10টি আছে কি না। তো এখানে দেখুন সিদ্ধাক এর সঠিক উত্তর 10 আছে। 28 দাগের প্রশ্ন আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। 16 বছর পর পিতার বয়সের দ্বিগুণ হবে। এই যেটা একটু ভুল আছে, 16 বছর পর পিতার বয়স পুত্রের 16 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। এখন পিতা ও পুত্রের বয়স কত বছর? তো এই জায়গাটা একটু ভুল আছে, এটা আপনি দেখে নেবেন। তো আমি এক সাইডে লিখব পিতা আর এক সাইডে লিখব পুত্র। এখন পিতার বয়স ধরবো আর পুত্রের বয়স ধরবো। ধরুন পিতার বয়স 42 বছর আর পুত্রের বয়স 13 বছর। তবে সবার আগে আমরা একটু দেখে নেব যে এইগুলোর যোগফল 55 আছে কিনা। দেখুন 42 আর 13 যোগফল 55 আছে, 35 আর 20 যোগফল 55 আছে, 40 আর 15 যোগফল 55 আছে। কারণ বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55। তো এখানে উত্তরগুলো সব 55 আছে কিনা সেটা দেখবো। 45 আর 10 55, অর্থাৎ 4টি কিন্তু 55 আছে। তো 4টি তো উত্তর হতে পারে না, উত্তর হবে একটা। তো আমরা প্রথম এর অপশানটা দেখবো 42 আর 13। তো পিতার বয়স 42 আর পুত্রের বয়স 13। এখন এখানে বলছে 16 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তো আমি দেখি 16 বছর পর কার কত হয়। তো আপনি এখানে 16 যোগ করুন। তো 42 আর 16 কত হচ্ছে? 42 আর 16 হচ্ছে 58। 16 বছর পরে পিতার বয়স হচ্ছে 58,
16 বছর পর পুত্র বয়স কত হচ্ছে, তো এখানে 16 যোগ করুন, তা 16 আর 13 কত হয় 29। তাহলে দেখুন 29 বছর, 16 বছর পরে পুত্রের বয়স হচ্ছে 29 আর পিতার বয়স হচ্ছে 58, তাহলে 29-এর ডবল অর্থাৎ দ্বিগুণ হচ্ছে 58। তো সেটাই তো চেয়েছে, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে আপনার এখন পিতা পুত্রের বয়স কত, এখন পিতা পুত্রের বয়স হচ্ছে পিতার বয়স 42 আর পুত্রের বয়স 13, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই 29 দাগের প্রশ্ন চলে যাবো, তো 29 দাগের প্রশ্ন চলে যাবো, তো 29 দাগের প্রশ্নটা উপরে দিকে তুলবো। এখন 29 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। গত বছর চূড়ান্ত পরীক্ষায় কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 65% বাংলায়, 55% গণিত এবং 40% উভয় বিষয়ে পাশ করে। যদি 20 জন উভয় বিষয়ে ফেল করে তবে ওই বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। এখানে বলছে 20 জন উভয় বিষয়ে ফেল করে, অর্থাৎ আপনার টার্গেট থাকবে আপনার ফেলটা। এখানে যেহেতু পাস করেছে তাহলে ফেলটা আপনার টার্গেট থাকবে। এখানে উত্তর চেয়েছে ফেল, তাই ফেলটা টার্গেট থাকবে। তা আপনি এখানে কী করবেন, এই যে 100 বিয়োগ করবেন, 100কে বিয়োগ করবেন, এরকমভাবে দ্বিতীয় ব্র্যাকেট দেবেন, তারপরে দেবেন কত কত কোন কোন বিষয়ে পাস করেছে। এখানে 65% বাংলা এবং গণিতে 55%, এই বিষয়গুলো আগে যোগ করে নেবেন, তাহলে হয় কত 65 যোগ 55। এখান থেকে আপনি বিয়োগ করবেন, কত বিয়োগ করবেন, এই উভয় বিষয়ে পাস করেছে কত 40, এই 40টা আপনি বিয়োগ করে দেবেন। এবার আপনি এখানে একটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিলেন। এখন দ্বিতীয় ব্র্যাকেট দেওয়ার পরে কী হলো, 100 বিয়োগ, এখানে 65 আর 55 যদি আপনি যোগ করেন তাহলে হয়ে যাবে কি 120, 120 থেকে 40 বিয়োগ করবেন থাকবে 80, তো এখানে 80 দেবেন। 80 থেকে আপনার মানে 100 থেকে আপনি 80 বিয়োগ করুন, তাই থাকবে 20। এই 20 জন কিন্তু উভয় বিষয়ে ফেল করে, 20 জন উভয় বিষয়ে ফেল করে, এইটা কিন্তু 20 জন উভয় বিষয়ে ফেল করে, এখানেও কিন্তু সেটাই বলেছে 20 জন যদি উভয় বিষয়ে ফেল করে তবে বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। এখানে আপনি 20 জন উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে পরীক্ষার্থীর সংখ্যা তো হচ্ছেন তো 100, 100 থেকে তো আপনি বিয়োগ করছেন, তাহলে পরীক্ষার্থীর সংখ্যা হবে কিন্তু 100, এর দাগ হবে সঠিক উত্তর। এখানে যদি বলতো 30 জন উভয় বিষয়ে ফেল করে, তখন আপনাকে এ করতে হতো যে 20 জন ফেল করলে মোট ছাত্র হয় 100, একজন ফেল করলে কত 30 জনের কত, এরকম হতো। এখানে যেহেতু 20 জন আপনার বেরিয়েছে, এখানেও 20 জন চাচ্ছে, তাহলে মোট পরীক্ষার্থী হবে 100, এর দাগ হবে সঠিক উত্তর। 30 দাগের প্রশ্নে চলে যাব। 30 দাগের প্রশ্ন আছে, কোনো বিশেষ প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত হচ্ছে 2:5, এরকম 14 কেজি মিশ্র সারে 2 কেজি ইউরিয়া মিশালে মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত কত। খুব সহজ অঙ্ক, সমাধান করুন এইভাবে। এখানে বলছে ইউরিয়া আর পটাশের অনুপাত, তো ইউরিয়া আছে কতটা 14 কেজিতে ইউরিয়া আছে, এখানে 14-র সঙ্গে কী করবেন, এই 5 আর 2 যোগ করবেন, তাহলে 7 হবে। তাহলে ইউরিয়া আগে আছে, পটাশ পরে আছে, তা 2/7, তাহলে এই 7 আর 14 কাটলে 7 দিনও 14, তা 2 দিনও 4, ইউরিয়া হয়ে যাবে 4। এটা কিন্তু আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলাম। আবার ঠিক পটাশের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলে এই 7 আর 14 কাটলে 2 হবে, আর 5-এর সঙ্গে 2 গুণ করলে 10। তাহলে ইউরিয়া আছে 4 কেজি আর পটাশ আছে 10 কেজি, ক কেজি সারের মধ্যে 14 কেজি মিশ্র সারের মধ্যে ইউরিয়া 4 কেজি আছে আর পটাশ আছে 10 কেজি। এখন বলেছে যে ওতে কী করতে হবে, 2 কেজি ইউরিয়া মেশাতে হবে, 4-এর সঙ্গে আপনি 2 কেজি মেশাবেন ইউরিয়া, তাহলে মোট ক কেজি হবে 6 কেজি। তাহলে 6 কেজি যখন হবে তখন বলছে কি ইউরিয়া ও পটাশের অনুপাত কত, তা তখন হয়ে যাবে পটাশ তো যা আছে তাই আছে, তা 6:10, 6:10 হয়ে যাবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 দিনও 6 আর 5 দিনও 10, অর্থাৎ 3:5 হবে। তো এর সঠিক উত্তর হবে 3:5, সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। 31 দাগের প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। একজন রেডিও বিক্রেতা এই 363.75 টাকা একটি রেডিও বিক্রি করায় 3% ক্ষতি হয়েছে, কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। এখন যদি 3% ক্ষতি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে আসল ক্রয় মূল্যটা বার করবেন। তাই ক্রয় মূল্য বার করতে গেলে কী করতে হবে আপনার, তো 363.75, এটাকে আপনি গুণ করবেন, কত দিয়ে গুণ করবেন, যেহেতু এখানে বলছে 3% ক্ষতি হয়ে গেছে, তার মানে 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হয়েছে 97 টাকা, তাহলে এখানে আপনার কিভাবে আপনি আসলটা বার করবেন, তাহলে সেটা এই 3% ক্ষতি, তার মানে 97 টাকায় বিক্রি করেছে, তাহলে 97/100 হবে। তাহলে আপনার এটা সেই ক্ষেত্রে এই 3% ক্ষতি মানে 97 টাকায় বিক্রি, 100 টাকা ক্রয় মূল্য, এটাকে আপনি উল্টো করে গুণ করে দেবেন, 100টা উপরে দেবেন আর 97টা আপনি নিচে দেবেন। তো এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে হয়ে যাবে 3.75। এখন 3.75কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 375। তো এর কিন্তু আসল মূল্য হচ্ছে 375 টাকা, মানে ক্রয় মূল্য হচ্ছে 375 টাকা। এখন বলছে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। তো এখানে যদি 10% লাভ করতে হয় তাহলে 100 টাকার যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় করতে হবে 110 টাকায়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে 110/100। তো আপনি 110/100 দিয়ে 375কে গুণ করবেন, তাহলে আপনার সঠিক উত্তরটা বেরিয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে কী হবে, তো এটাকে গুণ করুন 110/100, এই শূন্য আর এই শূন্য কাটুন, এবার এটাকে আপনি গুণ করুন, এটাকে গুণ করলে কত হবে, তো 5 11 55, 5 হাতে 5, 7 11 77 আর 5 82, 2 হাতে 8, 8 আর 8 হচ্ছে 41, তো হচ্ছে কত 4125। এবার নিচে আছে কত 10 মানে একটা শূন্য আছে, তাহলে একটা শূন্য আগে মানে একটা ঘর আগে দশমিক বসবে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে 412.50। তো 412.50 সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাবো, 32 দাগের প্রশ্নে চলে যাবো।
আমরা এবার 32 দাগের অঙ্ক করব, তবে 32 দাগের অঙ্কটা একটু উপরের দিকে তুলব, আর এই জায়গাটায় আপনাদের সুবিধা অর্থে এই জায়গাটায় আমরা একটা সাদা পেজ অ্যাড করব। তো চলুন আর সাদা পেজ অ্যাড করার পর অঙ্কটা করছি। তো আমরা এবার 32 দাগের এই অঙ্কটি দেখব। তো 32 দাগের অঙ্ক আছে, একটি উন্নয়ন সংস্থা বার্ষিক 12% সরল সুদের হারে সুদ দিয়ে জনসাধারণের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে। এক ব্যক্তি ওই সংস্থায় কিছু টাকা জমা দিলে 5 বছরের সুদে আসলে 4800 টাকা পেলেন। তিনি কত টাকা জমা দিয়েছিলেন? তো তিনি কত টাকা জমা দিয়েছিলেন, এখানে দেখুন এখানে আপনি এই সময়টা দেখবেন 5 বছর, আর এখানে সুদের হার কত 12%। তো এখানে এই 5-এর সঙ্গে 12 আপনি গুণ করুন, তাহলে 5-এর সঙ্গে আপনি যদি 12 গুণ করেন তাহলে কত হবে? তো 5 বারম 60, আপনার হয়ে গেল 60%। এই 60%টা আপনি কী করবেন, এই 60% সমান আপনি মনে করুন 60/100 হয়, হয়তো 60% সমান 60/100 হয়। তো এখানে আপনার উত্তর চেয়েছে কত টাকা জমা রেখেছিলেন। তার নিশ্চিত এই যে এখানে যেগুলো আছে সেইগুলোর মধ্যে টাকা জমা রেখেছিলেন। তা আপনি মনে করুন এই 3000 টাকা জমা রেখেছিলেন, তাহলে 3000 টাকা যদি জমা রাখেন তাহলে 4800 টাকার থেকে 3000 টাকা বাদ দিলে কত হয়? 800 টাকা। এই 800 টাকা কিন্তু সুদ। এখন আমরা এই 3000 টাকার উপরে এটা গুণ করে দেবো, এই 3000 গুণ এই যে 60/100, এটা আমরা গুণ করে দেবো। গুণ করে দিলে এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য, তো দেখুন 3 6 কত হচ্ছে 18, 18-র পরে দুটো শূন্য হচ্ছে, অর্থাৎ 800 টাকা এখানে সুদ হচ্ছে। তাই এটা কিন্তু সুদ, তো 800 টাকা সুদ হচ্ছে, তা সেটাই কিন্তু চেয়েছে। এই 3000-এর সঙ্গে যদি এই সুদটা যদি আপনি যোগ করেন এই 1800 টাকা, তাহলে কিন্তু 4800 টাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ এক নিমেষে আমার অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে। এবার যদি আপনি মনে করেন যে আমি ওইভাবে করবো না, তাহলে আরেকভাবে করব, মানে এখানে যা আছে অপশান থেকে আমি করব না, আমি সরাসরি অঙ্ক থেকেই করবো, তাও আপনি করতে পারবেন। সেটার ক্ষেত্রে ওই একই জিনিস, 5-এর 12 আপনি গুণ করলেন 60, তো এই 60 টাকা অর্থাৎ 60% হলো। এই 60%-এর মধ্যে কী আছে? 60 টাকা সুদ আছে, আসল কত আছে? 100 টাকা। যদি আপনার 100 টাকা আসল হয়, সুদ হচ্ছে 60 টাকা। কত বছরে? 5 বছরে। আর আসল কত? আসল 100 টাকা। তাহলে 5 বছরের মাথায় সুদে আসলে সে কত পাবে? 5 বছরের মাথায় সুদে আসলে পাবে 160 টাকা। এটাই তো স্বাভাবিক। তাই 160 টাকা যদি সুদে আসলে হয়, তাহলে এখানে আসল হচ্ছে 100 টাকা। তাহলে এবার আপনি কি করবেন? এই যে 4800 টাকা আছে, 4800 টাকা লিখবেন, 4800 টাকা। এবার এটাকে উল্টে গুণ করবেন, অর্থাৎ 160/100, তো সেটা আপনি উল্টো করে গুণ করবেন, অর্থাৎ আপনি কি করবেন? 100টা উপরে দেবেন আর 160টা নিচে দেবেন। ব্যাস, এই শূন্য আর এই শূন্য কাটুন, আর এটাকে এটা দিয়ে কাটলে হয়ে যাবে 30, আর 30কে আপনি 1000 দিয়ে গুণ 100 দিয়ে গুণ করবেন, তাহলে কত হবে? 3000। তো এখানে এটাই হচ্ছে আসল বেরিয়ে গেল 3000, অর্থাৎ সেই দিকটা চলে আসছে। আপনি যেভাবেতে পারবেন অঙ্ক করবেন, খুব সহজ নিয়মে করবেন, কোনো জটিলতা আনবেন না। দেখুন এখানে পরিষ্কার আছে 5 বছরের সুদ মানে 5 বারম 60 টাকা, 100 টাকার 60 টাকায় সুদ হয় 5 বছরে, খুব সহজে। তো আমরা 33 দাগের প্রশ্নে চলে যাবো। আপনি অঙ্কটা অপশান থেকেও করতে পারেন, আপনি এটা অঙ্ক থেকেও করতে পারেন। 33 দাগের প্রশ্ন আছে, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 15 মিটার ও প্রস্থ 12 মিটার। এখানে দৈর্ঘ্য 15 মিটার আছে, তারপর প্রস্থ হবে, প্রস্থ হচ্ছে 12 মিটার। প্রাঙ্গণটির ভিতরের চারদিকে 1.5 মিটার চড়া রাস্তা আছে, প্রতি বর্গমিটার 22.25 টাকা হিসেবে মোট কত টাকা খরচা হয়? এখন আপনার এই যে একটা আয়তকার বাগান, আপনি মনে করুন এটা হচ্ছে একটা আয়তকার বাগান। এই আয়তকার বাগানের এরকম একটা ভিতরে একটা বাগান আছে, আর এই চারিপাশে একটা রাস্তা আছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা চড়া, এখানে বলেছেন চারিদিকে কত মিটার চড়া রাস্তা আছে? 1.5 মিটার। এই যে চড়া রাস্তাটা, এই যে চড়া রাস্তাটা আছে, এটা চারিদিকেই শুধু 1.5 মিটার, 1.5, 1.5, এখানেও 1.5, এখানেও 1.5। এখন আপনার এখান থেকে এর দৈর্ঘ্য কত বলছে? এটার দৈর্ঘ্য বলছে কিন্তু এই যে আমরা আয়তক্ষেত্রটা এঁকেছি, এর দৈর্ঘ্য বলছে 15 আর প্রস্থ বলছে 12। এবারে রাস্তা যখন আমি বাদ দেবো তখন দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বার করতে হবে। রাস্তা যখন বাদ দেবো তখন আমরা প্রস্থ কত আছে বার করব। তো রাস্তা বাদে আমরা দৈর্ঘ্য বার করতে গেলে আমরা লিখব রাস্তা বাদে দৈর্ঘ্য, রাস্তা বাদে দৈর্ঘ্য সমান সমান এই যে 15 আছে, 15 থেকে আপনি কী করবেন? বিয়োগ করবেন। কত বিয়োগ করবেন? এই যে 1.5 আছে, 1.5কে 2 দিয়ে গুণ করবেন, 1.5 গুণ 2, তাহলে কত হচ্ছে? 1.5-এর সঙ্গে 2 গুণ করলে 3 হয়, সেই 3টা 15-র সঙ্গে বাদ দিলে 12 হয়। সেমভাবে এখানে রাস্তা বাদে প্রস্থ, তাহলে কত হবে? সেমভাবে হবে ওই একই, এই যে আছে 12 থেকে আপনি বিয়োগ করবেন কত? এই 1.5 গুণ 2, তাহলে 12 থেকে 3 বাদ দিতে হবে, তাহলে হয়ে যাবে 9। তাহলে রাস্তাবাদের দৈর্ঘ্য 12 আর রাস্তাবাদের প্রস্থ 9। এখন রাস্তাবাদে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হচ্ছে? তো 9 12 108, আর এই যে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? 12 আর 15 গুণ করলে 180, তো 180 থেকে আপনি 9 আর 12 গুণ করলেন 108 হলো, এটা বাদ দেবেন 108। বাদ দিলে কত হচ্ছে? বাদ দিলে আপনার হচ্ছে 72। এই 72টা কিন্তু এই রাস্তার ক্ষেত্রফল, এই 72 বর্গমিটার, এই যে 72 বর্গমিটার বেরোচ্ছে এই যে রাস্তা বাদে, এটা হচ্ছে কি পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে
রাস্তা বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটার। এবার শুধু রাস্তার ক্ষেত্রফল কত হবে? তো 180 থেকে 160 বিয়োগ করলে হবে 72। এই 72 বর্গমিটার কিন্তু রাস্তার ক্ষেত্রফল। রাস্তাটা তৈরি করতে 22.25 টাকা হিসেবে মোট কত টাকা খরচা হবে? তো এবার আপনি এটাকে 22.25 দিয়ে গুণ করে দিন, 22.25। এটাকে যদি আপনি গুণ করেন তাহলে কত বেরোবে? এবার আপনার 72কে 22.25 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা আপনার উত্তর। তো এখানে গুণ করলে যাবে 1602। তো 1602 টাকা এর সঠিক উত্তর, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে নিমেষে সমাধান করা যায়। আপনারা বুঝতে পারছেন না, শুধুমাত্র চাই একটু প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার সুফল আসবেই আসবে। আপনি যে কোনো কম্পিউটার পরীক্ষায় শুধুমাত্র প্র্যাকটিস করবেন, আপনার যেভাবে হোক আপনি পাস করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস বিনা কিন্তু পাস করতে পারবেন না। এটা কিন্তু আমি বারবার করে আপনাদের বলে দিচ্ছি। চৌথি দাগের প্রশ্ন আছে, দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার গুণফল 528, সংখ্যাগুলি কী কী? অর্থাৎ আপনার এই যে দুটো সংখ্যা দেওয়া আছে এর গুণফল হচ্ছে 528। দুটো পরপর দুটো ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার গুণফল 528, সংখ্যা দুটি কী কী? এখন এই অঙ্কটা আপনি নিয়ম আছে, সেই নিয়মে যেতে হবে না। আপনি শুধু কী করবেন? আপনি শুধু এখান থেকে গুণ করবেন, মানে এখান থেকে অপশানগুলো গুণ করবেন। দেখুন এখানে 528-এর শেষে কিন্তু 8 আছে, তাহলে আপনার কী করতে হবে? 4 আর 2 গুণ করলে 8 হচ্ছে। এখানে কিন্তু 4 আর 6 গুণ করলে কিন্তু 4 6 24 হচ্ছে, শেষে 4 আসছে, কিন্তু 4 হলে হবে না, তাই বিদ্যাকটা হবে না। আবার এখান থেকে 6 আসতে 48, তার মানে এই 6 আর 8 গুণ করলে শেষে 48 আর 8 আসছে, তার মানে শেষে 28 8 হয়ে যাবে, তাহলে এটাও কিন্তু হতে পারে। দিকদাগটা দেখুন 800, অর্থাৎ দিকদাগটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এখন এইখানে বলছে দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার গুণফল 528, তাহলে এইটা আমি আগে গুণ করে দেখি। গুণ করলে আমার যদি মিটে যায় তাহলে এটা সমস্যার সমাধান, মানে এটা আমার সমাধান হয়ে গেল। তাই 22 আর 24 গুণ করবেন, তা 528 হবে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। দেখুন এই 24 দিনও 48 8 হাতের 4, 24 দিনও 48 আর 4 52। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখুন এই যে অঙ্কটা, এই যে আজকে আমরা প্র্যাকটিস সেটটা করছি, আপনারা অনেকে হয়তো দেখে বলবেন কি যে এরকম সহজ অঙ্ক পড়বে না। হ্যাঁ, এরকম সহজ অঙ্কই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা, কলকাতা পুলিশ পরীক্ষায় পড়বে, শুধু আপনারা করতে পারবেন না ওখানে। কেন করতে পারবেন না? এই সব অঙ্কগুলোই সামান্য সামান্য একটু অসুবিধা আছে, কারণ আমি যে টিপসগুলো দিচ্ছি সেই টিপসগুলো আপনার ব্রেনে আসবে না। আপনি অঙ্ক করে করে সমাধান করতে যাবেন, তখন আপনার অঙ্কের সময়টা চলে যাবে, জাস্ট আপনি উত্তর করতে পারবেন না। আবার কিছু কিছু অঙ্ক ঘুরি করা আছে যেটা আপনি সহজেই উত্তর বার করতে পারবেন। আমি সহজভাবে উত্তর বার করে দিচ্ছি, তাই আপনার দেখে হয়তো মনে হতে পারে যে এত সহজ পড়বে না, কিন্তু এই অঙ্কই কিন্তু পড়বে। আপনি গত 10 বছরের প্রশ্ন ঘুরুন, আপনার কোনো অঙ্ক যদি মানে কঠিন পড়ে, তো আমি কী বলেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে একটা কম্পালসারি কথা হচ্ছে অঙ্ক কিন্তু খুব ইজি পড়ে। তো সেখানে সামান্য একটু ঘুরানো থাকে, জাস্ট আপনারা করতে পারেন না, শুধু প্র্যাকটিসের অভাবে আপনাদের। তো আমরা 35 দাগের প্রশ্ন চলে যাব। আপনারা প্র্যাকটিস করুন, দেখুন আমার কথা শুনে একবার প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে আপনাদের উন্নতি হবেই হবে এবং আপনি পাস করতে পারবেন, উত্তীর্ণ হবেন। 35 দাগের প্রশ্ন হচ্ছে, এক ব্যক্তির মাইনে 15% বেড়ে 575 টাকা হলো, ওই ব্যক্তির আগের মাইনে কত ছিল? আগে মানে বেড়ে 575 হয়েছে, তা 15% বাড়লো, তার মানে কি 100 টাকা থাকলে এখন 115 টাকা হয়েছে, 115 টাকা। তো এই 115 টাকাই সমান কিন্তু 575 টাকা, মানে 100 টাকাই আমার বাড়ছে, 100 টাকায় হচ্ছে 115 টাকা, 115 টাকা আমি 100 ধরে করেছি তাই। আর এখানে বলছে কি 575 টাকা, তা 575 টাকা বেড়ে 575 টাকা হয়েছে। এখন বলছে কি ওই ব্যক্তির মাইনে কত ছিল, তাই 1 টাকা সমান এখানে হচ্ছে আমরা 5 দিয়ে দেবো, আর 100 টাকা হবে কত, আমরা তো 100 ধরে করছি, তাহলে এই 100 গুণ করে দেবো এখানে। তো এটা যদি কাটি তাহলে এটা 5 হয়, আর 5 আর 100 গুণ করলে হয়ে যায় 500। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 500, বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দেখুন 15% বাড়া মানে 500 টাকা যদি আপনি 15% বাড়ান, তা 5 15 75 টাকা হয়, 500 টাকায় 75 টাকা বাড়ে, তো সেটাই কিন্তু এখানে উত্তর, 575 টাকা হচ্ছে। আমরা 36 দাগের প্রশ্নে চলে যাব। A:B = 2:3, B:3, C = 3:7, A:C = কত? এই কথাটা মনে রাখবেন যে এটা আর এডুকেশন স্কুলের ক্লাস। আর এডুকেশন স্কুল সবসময় বলে এই অঙ্কগুলো দিয়ে করো। এর আগে কিন্তু ইউটিউবে কোনো চ্যানেলে বলিনি আপনার এই অঙ্কগুলো দিয়ে করো। আপনি যদি বাংলায় লিখতে পারেন, তাহলে অঙ্কটা করা খুবই সহজ। দেখুন আমি এখানে করে দিচ্ছি A:B, এটা সমান কী বলেছে 2:3। এখনও কোনো ইউটিউব চ্যানেল কিন্তু এই প্রক্রিয়ায় এটা কিন্তু সমাধান করিনি, আমরাই কিন্তু প্রথমে আর এডুকেশন স্কুল। আপনি মনে করুন আর এডুকেশন স্কুল কিন্তু প্রথমে এই আপনার সমাধানটা ইউটিউবে নিয়ে এসছে। তো A:B = 2:3, আর B:C সমান কত? B:C সমান আপনার আছে 3:7, এখানে 3:7 করবেন। এখন আমি লিখব, এই যে লিখছি, এই দেখুন এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এটা বাংলায় হলো। এখন A:B:C সমান কত আমি এখানে বার করবো, A:B:C, এটা সমান কত হচ্ছে? 3 দিনও 6 হচ্ছে, আর এখানে এটার সঙ্গে এটা গুণ করবো, 3 3 9 হচ্ছে, তারপরে এটার সঙ্গে এটা গুণ করবো, 3 7 21 হচ্ছে।
এখন এখানে বলছে কি যে এখানে বলছে দেখুন A/C সমান কত, তো এই এ আর এই সি, তাহলে A/C সমান কত, A/C সমান সমান হয়ে যাচ্ছে 6:21। এখন 6:21 মানে 3 দিনও 6 আর এখানে 3 সাথে 21, অর্থাৎ 2:7। তো 2:7 হচ্ছে এর সঠিক উত্তর। এখানে দেখুন 2:7, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 37 দাগের এই অঙ্কটি দেখব। এ কিছু সময়ের জন্য 1800 টাকা ও এখানে হয়ে যাবে বি 9 মাসের জন্য 1000 টাকা কোনো ব্যবসায় লাগান। এ ও বি এর লভ্যাংশ সমান হলে এর মূলধন কত মাসের জন্য খেটেছিল। তো দেখুন এই এর মূলধন কত মাসের জন্য খাটিয়েছিল, তো এই যে কত মাসের জন্য খাটিয়েছিল, তাহলে অপশানগুলোই তো দেওয়া আছে। তো দেখুন মূলধন কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য মূলধন দেয় কত, 1800 টাকা, আর 9 মাসের জন্য 1000 টাকা দেয় বি মূলধন। এখানে উত্তর চাচ্ছে তার মূলধন কত মাসের জন্য খাটিয়েছিল। এখন মাসের অবশ্যই এই অপশানের মধ্যে মাস দেওয়া আছে। এখন এই জায়গাটায় একটা উত্তরের একটা মানে ক্লু যেটা বলে, একটা ক্লু দেওয়া আছে, সেই জায়গাটা আপনি দেখুন। এ ও বি এর লভ্যাংশ সমান হলে, এ আর বি এর লভ্যাংশ কখন সমান হয়, যখন তাদের মূলধনটা সমান হবে। তা যদি আমি সেই হিসেবে দেখি তাহলে 1800 টাকা কিছু সময়ের জন্য 800 টাকা দেয়। তা যদি 800 টাকাটা যদি 1800 টাকা যদি 1800 টাকা 5 মাসের জন্য খাটায়, এই 5 মাসের জন্য খাটায়, তাহলে ওর হবে কত, 9000। বি যদি 1000 টাকা 9 মাসের জন্য খাটায়, তাহলে ওর মূলধন হয়ে যাবে কিন্তু 9000 টাকা। তো দেখুন যখন মূলধন সমান হবে তখন তাদের যে লভ্যাংশের যে বিষয়টা থাকবে সেটাও কিন্তু সমান হবে। তাহলে 18,000 টাকার হচ্ছে 5 মাস কাটাতে হবে, আর বি 1000 টাকা 9 মাস কাটাবে, তখন কিন্তু মূলধনটা সমান হবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা 38 দাগের প্রশ্ন দেখব। খুব সহজে সব অঙ্ক সমাধান করা যায়, শুধু অঙ্কের মধ্যে আপনাকে একটু জাস্ট ঢুকতে হবে। আপনি তেমনই সব অঙ্ক সমাধান করতে পারবেন যদি আপনারা আমার ক্লাসগুলো নিয়মিত করেন। তো এই ক্লাস আপনার নিয়মিত করতে হবে, তবেই কিন্তু আপনি সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এবং অঙ্কে আপনার একটা মানে ভালো রকম আপনার শর্ট ট্রিক্স মনের মধ্যে এসে যাবে। তো এ বিষয়ে যদি আপনাদের কিছু হেল্প লাগে, অর্থাৎ আপনারা কীভাবে কম্পিটিটিভ পরীক্ষায় এগোবেন এবং কীভাবে অঙ্ক সমাধান করবেন, তাছাড়া বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স কীভাবে কোনো পরীক্ষায় পাস করা যায়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলুন, কলকাতা পুলিশ বলুন, আপনার পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বলুন, যেটাই আপনি পাস করতে চান, এই বিষয়ে যদি আপনার যদি সামান্যতম হেল্প আপনি যদি মনে করেন যে আমার একটু হেল্প লাগবে, তাহলে আপনি ফোন করতে পারেন সরাসরি আমাদের কাছে। নাম্বার হচ্ছে 85 82 506। এই নাম্বারে যদি আপনি ফোন করেন, রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করবেন। আপনার সব পরীক্ষার জন্য আমরা হেল্প করব এবং এটা একদম ফ্রি কস্ট আপনাকে হেল্প করব। কিভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তার বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স আমরাই দেবো। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আমরা 38 দাগের প্রশ্ন চলে যাব। চলে যায় 38 দাগের প্রশ্নে। 38 দাগের প্রশ্ন আছে, দেখুন, কোনো বর্গক্ষেত্রের প্রতিবাহু দৈর্ঘ্য 10% বাড়লে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? কিছুই না, এই 10 যোগ 10 যোগ 10 গুণ 10/100, ব্যাস আপনার অঙ্ক শেষ। এই শূন্য, এখানে আপনার কাটাকুটি করলে 1 থাকলো, 10 10 20 আর 1 21, তো 21% বাড়বে, ক্ষেত্রফল শতকরা 21% বাড়বে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। নিমেষে সমাধান করা যাবে সে অঙ্ক। 39 দাগের অঙ্ক দেখব। যদি এ এর 20% সমান বি এর 50% হয়, তবে বি এর শতকরা কত? তো আমরা কিছুই বিষয় না, বিষয় হচ্ছে কি এ 20/100 সমান বি 50/100। তো আমরা এই 100 কাটতে পারি, আর এই শূন্যটার এই শূন্য কাটতে পারি। তাহলে আমরা কি দ্বারা লিখতে পারি? A/B, এটা সমান কি 5/2। অর্থাৎ এখানে আপনার কি বলেছে যে তবে বি এর শতকরা কত? তাহলে বি এর শতকরা কত? তাহলে বি সমান তাহলে এখানে আমরা 100 দেবো, গুণ 5/2 দেবো, ব্যাস এই 2 আর এই 100 কাটবো 50 আর 5 গুণ করলে কত হয়? 250। তো এর সঠিক উত্তর হবে 250%, অর্থাৎ
এখানে দেখুন সিদ্ধা হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। তো এবার আমরা দেখব চলিদাগের এই অঙ্কটি। তো চলিদাগের অঙ্ক আছে প্রদীপ প্রকাশের ওজন একসঙ্গে 80 কেজি। প্রদীপের ওজনের অর্ধেক প্রকাশের ওজনের 5/6 অংশের সমান হলে প্রদীপের ওজন কত কেজি? তো এই প্রশ্ন আমি নিমেষে সমাধান করব। কীভাবে সমাধান করব দেখুন, একদম আপনার কোনো অঙ্ক করা লাগবে না, আপনি একদম সহজে নিমেষে সমাধান করতে পারবেন। কীভাবে করবেন দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখুন, এক সাইড লিখব প্রদীপ আর এক সাইড লিখব প্রকাশ। এখন ভালো করে বুঝবেন, এখানে বলছে প্রদীপের ওজন কত। তো প্রদীপের ওজন নিশ্চিতের মধ্যে আছে। তো প্রদীপের ওজন যদি আমি 30 কেজি ধরি, প্রদীপের ওজন 30 কেজি, তাহলে এর থেকে 50 কেজি থাকে। প্রকাশের ওজন তখন 50 কেজি। তো এখানে বলছে প্রদীপের ওজনের অর্ধেক। তো প্রদীপের ওজনের অর্ধেক মানে প্রদীপের ওজন 30 কেজি, অর্ধেক হচ্ছে 15 কেজি। প্রদীপের ওজনের অর্ধেক প্রকাশের ওজনের 5/6 অংশের সমান। তো প্রকাশের ওজনের 5/6, তাই এখানে প্রকাশের ওজনের 5/6, প্রকাশের ওজন তো 50, তার 5/6 কাটাকুটি করা যাবে না, 6কে 50 কাটাকুটি করা যাবে না, অর্থাৎ এই 30টা উত্তর হবে না, এর দাগ হবেই না উত্তর। এবার আমরা বিদ্যাকে চলে যাব। বিদ্যাকে আছে 50, আমরা একটা 50 নেব, তো তাই এর জন্য এটা মুছে দিচ্ছি। এখন আমরা 50টা ব্যবহার করব। দেখব প্রদীপের ওজন আমরা 50 কেজি ধরলাম। যদি প্রদীপের ওজন 50 কেজি হয়, তা 80 থেকে 50 চলে গেল, থাকবে 30, তা প্রকাশের ওজন 30 কেজি। এখন 50-এর হাফ কত? এখানে বলছে না প্রদীপের ওজনের অর্ধেক, তার মানে কি 50-এর ওজনের 50 কেজির হাফ কত? 25 কেজি। আর এখানে 30-এর 5/6 অংশ, 30-এর 5/6 অংশ মানে 5/6 দিয়ে গুণ করে দেবো, তাহলে 5×6 30, 5×5 25। তো দেখুন এই জায়গায় কিন্তু সেটাই বলেছে, প্রদীপের ওজনের অর্ধেক, অর্থাৎ প্রদীপের ওজনের অর্ধেক মানে 50-এর হাফ 25, প্রকাশের ওজনের 5/6 অংশের সমান। তো প্রকাশের ওজন কত? 30, তার 5/6 অংশ মানে 25। দেখুন এটা সমান হচ্ছে 25 সমান হচ্ছে, অর্থাৎ এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্ন চলে যাবো, অ্যাকচুয়ালি দাগের প্রশ্ন। অ্যাকচুয়ালি দাগের প্রশ্নটা আছে কি সেটা আমরা দেখব। তো এখানে যে অ্যাকচুয়ালি দাগের প্রশ্ন আছে, খুব সুন্দর একটা প্রশ্ন। একটি বাক্সে 25 পয়সা, 50 পয়সা ও 1 টাকার মোট 378 টাকার মুদ্রা আছে। এদের মূল্যের অনুপাত 7:11:13। তাহলে বাক্সে মোট 25 পয়সার মুদ্রা কতগুলি আছে? দেখুন এই অঙ্কটা মানে এইরাম অঙ্ক থাকলে শুধুমাত্র এই যে অঙ্কটা পড়েছে তার জন্য অপশান থেকে সমাধান করা যায় না, কিন্তু এর অন্য রকম নিয়ম, এর অন্য কোনো অঙ্ক থাকলে মানে এইখানে যদি এই মূল্যের অনুপাত না দিয়ে যদি কোনো অন্য কিছু দিত, তাহলে এটা কিন্তু এই অপশান থেকে সমাধান করা যায়। এই অঙ্কটার শুধু অপশান থেকে সমাধান করা যায় না, এই অঙ্কটার অপশান থেকে সমাধান করা যায় না, কিন্তু কীভাবে সমাধান করা যায়? তো এইটা কিন্তু আপনাকে ধরতে হবে। বলছে তাদের মূল্যের অনুপাত 7:11:13, 11:30। তাহলে এখানে 7 দিলেন, এখানে একটা 2 দিলেন, এখানে 11 দিলেন, এখানে 13 দিলেন। এখন এটা কি? এটা হচ্ছে 25 পয়সা, 25 পয়সা। এটা কত? এটা 50 পয়সা। আচ্ছা এটা কত? এটা 1 টাকা। ভালো করে বুঝবেন, কটা 25 পয়সা হলে 1 টাকা হয়? 4টি 25 পয়সা হলে 1 টাকা হয়। তাই আপনি এটাকে 4 দিয়ে গুণ করুন, 4×7 28 ইস টু। কটা 50 পয়সা হলে 1 টাকা হয়? দুটো 50 পয়সা। তা আপনি এটা 11 দিনও 22 করুন। কটা 1 টাকা মানে 1 টাকা, তাহলে 13 মানে 13কে 1 দিয়ে গুণ করতে হবে, তাই 1 দিয়ে গুণ করুন। তো 13×1 = 13। তো দেখুন 28:22:13। এখানে বলেছে কি, এখানে যেহেতু বলছে মূল্যের অনুপাত 7:11:13, তাই আমরা কিন্তু ওর মূল্যের অনুপাত বার করলাম 28:22:13। এখন বলেছে তাহলে বাক্সে মোট 25 পয়সার মুদ্রা কত? 25 পয়সার মুদ্রা আপনার বার করতে হবে। 25 পয়সার আনুপাতিক ভাগার কী হবে? 28টা উপরে যাবে আর নিচে কত হবে? 28, 22 আর 13 যোগ করতে হবে। তা 28 আর 22 কত হয়? 50। 50 আর 13 কত হয়? 63। তা আপনি 63 দিলেন। তো আপনি 63 দিলেন। 63 এবার গুণ করতে হবে, কতকে গুণ করতে হবে? এই যে 378 আছে, এই 378 দিয়ে গুণ করুন। 378 লিখলাম, তাকে আমরা আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দিলাম। এখন এটার সমান কত? এটার সমান আপনার হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। এটা কাটাকুটি করলে 6 হয়ে যাবে। আর এটাকে গুণ করলে 6 × 88, আর হাতে 4, 6 দিন 12 4 16 168। যদি আপনার মূল্যের অনুপাত এরম দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি এই নিয়মে করবেন, বাইরে অন্য কোনো নিয়ম না, মানে দেখলেই আপনার উত্তর শেষ। তো এখানে হয়ে যাবে 168। 25 পয়সার সংখ্যা কটা থাকে? 25 পয়সার সংখ্যা 168। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি 50 পয়সার সংখ্যা বার করতে পারবেন, এখান থেকে 1 টাকার সংখ্যা বার করতে পারবেন। তো আশা করি এর থেকে সহজ আর পাবেন না। আর শুধুমাত্র এখানে মূল্যের অনুপাত থাকলে এই নিয়ম করবেন। যদি মূল্যের অনুপাত না থেকে অঙ্কটা একটু সামান্য ঘুরানো থাকে, তাহলে দেখবেন আপনি অপশান থেকে সমাধান করতে পারবেন। সেই অঙ্ক আসলে আমি দেখাবো, অবশ্যই দেখাবো। আমরা 42 দাগের প্রশ্নে চলে যাব। দুটি সংখ্যার যোগফল কত? 54। এখন বিয়োগফল কত? 32 হলে সংখ্যা দুটি কী কী? তো যোগফল 54, বিয়োগফল 32। আচ্ছা দেখি তো প্রথম অপশান যেটা আছে সেটার যোগফল 54 আছে কিনা। তো 40 আর 14 54। আচ্ছা বিয়োগফল 32 বলে সেটা হয় কিনা? তা 40 থেকে 14 বাদ দিলে কত হয়? 40 থেকে 14 বাদ দিলে হয় আপনার 26।
তাহলে কিন্তু 32 হচ্ছে না, তাহলে আমরা এর দাগটা নেব না। বির দাগটা দেখি, 43 আর 11 54, ঠিক আছে, 43 থেকে 11 বাদ দেন, তাহলে আসবে 32, তাহলে বির দাগটা আমরা সঠিক উত্তর বলবো। এখানে আমার অঙ্ক করাই লাগলো না, আমরা 43 দাগের প্রশ্নে চলে যাবো। কত সুন্দর অঙ্কের সহজে সমাধান করা যায়। এখন বলেছে এই অঙ্কটার একক স্থানীয় অঙ্ক কী, তো এর কিছু না, এই যে 9-এর সাথে 7 গুণ করুক, 7 গুণ করলে কত হয়, 7 × 63, 63 3 রাখুন শেষে, আর সেই 3-এর সাথে কী করবেন, এই 2টা গুণ করে দেবেন, 3 × 6, শেষে একক সংখ্যা হবে 6, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো গুণ করা লাগবে না আপনাকে। আমরা চলে যাবো পরের প্রশ্নে, অর্থাৎ 44 দাগের প্রশ্নে এখন দেখবো। তো এখানে 44 দাগের প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5 ভাগশেষ 4, সংখ্যাটি কত? তো কিছুই না, 5 7 35 আর 4 39 হয়ে যাবে সংখ্যা। এই যে বিদ্যাক হবে সঠিক উত্তর। এই 5কে 7 দিয়ে গুণ করবেন, তার সঙ্গে 4 যোগ করলে হয়ে যাবে সংখ্যাটি কত, অর্থাৎ আপনার ভাজ্য কত, ভাজ্য তো বেরিয়ে গেল, ভাজ্য সমান সমান ভাজগুণ ভাগফল যোগ ভাগশেষ, সেই ক্ষেত্রে বি হবে সঠিক উত্তর। 45 দাগের অঙ্ক আছে, দুটি সংখ্যার গসাগু 21 আর গুণফল 1575, সংখ্যা দুটি লসাগু কত? তো দেখুন, আমরা সরাসরি আমি এটাকে এটাতে ভাগ করে আমি দিতে পারি, যে এটাকে এটা ভাগ করলে পড়া, এইটাকে এটা দিয়ে ভাগ করবেন, উত্তর বেরিয়ে যাবে। কিন্তু এর একটা নিয়ম আছে, মানে নিয়ম আছে বলতে আপনার আসল জায়গাটা ধরতে হবে। এই দুটি সংখ্যার, এই যে কেমন বলেছে লসাগু কত, তা আপনারা সবসময় মনে রাখবেন, দুটি সংখ্যার লসাগু, এই সূত্রটা আপনারা সবসময় মনে রাখবেন। লসাগু সমান সমান একটা দাগ দেবেন, দিয়ে এখানে লিখবেন সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির গুণফল 1575। আপনারা কিন্তু এটা কি করে হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম, বাই 21। অনেকে কিন্তু বলে এইটাকে এটা দিয়ে ভাগ করবেন, ব্যাস আপনার উত্তর হয়ে যাবে। কিন্তু আসল জায়গাটা হচ্ছে এই জিনিসটা আমাদের জানতে হবে, তাহলে আমরা এটা করতে পারবো। নইলে আমরা বললো তাই করতে পারবো না, তা না, কিন্তু আমরা এই সূত্রটাকে জানবো। তো এখান থেকে আমরা খুব সহজে এটাকে ভাগ করলে পেয়ে যাবো। তো এটাকে ভাগ করলে কত হবে, তো এটাকে আমরা এটা দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে 75। তো এর সঠিক উত্তর হবে 75, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। 46 দাগের অঙ্ক দেখবো, 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? এখন এই যে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে গেলে আপনার কী করতে হবে, আপনার এর আগে আমরা এইরকম অঙ্ক কীভাবে করতে হয়, 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 8 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 10 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, সব কিন্তু আমরা একটা সিস্টেমেটিক করেছি। আপনার এখানে কোনো অন্যভাবে করতে হবে না। 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আপনি 6টা 9 লিখবেন, তাকে আপনার বর্গমূল করবেন, এরমভাবে যেতে হবে না। আপনি কি করবেন, আপনি শুনুন, এখানে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান কত? তো এই 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 2 9, তা আপনি এই 2 × 9 যদি আপনি গুণ করেন তাহলে কী হবে, 9 9 81। এটা কিন্তু 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এবার বলছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? তো আপনি এখানে 4টি 9 লিখুন। আগে যেরকম 2 9 গুণ করেছিলেন, এবার আপনি 4টি 9 মাঝখানে 2 9 2 9 গুণ করুন, করলে আপনার কী হবে, তো এখানে 81টা বসে যাবে, এখানে একটা 9 হবে, এই জায়গাটায় 0 হবে, এই 81টা বসে গেল, 81 মাঝখানে একটা 0 হবে, আর এর থেকে একটা 9 বসে যাবে। দেখুন 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বেরিয়ে গেল। সেমভাবে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে, 6 অঙ্কের মানে 3টি 9 লিখবো, তো 3টি 9 আর 3টি 9 গুণ করতে হবে, এরকম একটা সিস্টেম। এটা কিন্তু গুণ করা না। এবারে এটাকে কি করব, এই 9 আর এই 9 গুণ করে দেবো, 81 হবে। তো 81 আমি বসিয়ে দিলাম, এখান থেকে 2 9 আমি এখানে, আগে 4 অঙ্কের ছিল তাই আমরা একটা 9 বসিয়ে দিলাম, এখানে 3 অঙ্কের বলেছে তাই আমরা 2 9 এখানে বসিয়ে দেবো। মাঝখানে কী করবো, মাঝখানে 2টো 0 বসিয়ে দেবো। আগে একটা 0 বসিয়েছিলাম, কিন্তু প্রথমে 81, তারপরে একটা 0, তারপর এখানে 2টো 0। এই কিন্তু 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। 2 4 6টা 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ আপনার 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হবে কিন্তু 9980001, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। এত সুন্দর করে এই ক্লাসগুলো আমি করাই এবং খুব সহজে সব অঙ্কের দেখুন শর্টকাট ট্রিক্স দিই, যা কিন্তু অন্যান্য চ্যানেল করে না। তারা কিন্তু তাদের মতন কিন্তু বক্তব্য রাখে, কিন্তু এগুলো একদম পাতিভাবে করা যায়, সব অঙ্ক সহজে নিমেষে সমাধান করা যায়, একটার পর একটা দেখুন পাতিভাবে করছি। তো অঙ্ক আপনি প্র্যাকটিস করুন, আর এডুকেশন স্কুল দেখুন, আপনার কোনো মতে মানে আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার লাভ হবে। আপনি যে কোনো পরীক্ষায় একটা মানে উত্তীর্ণ হওয়ার জন্য যে মনের জোশ, যে আপনি অঙ্ক জানি, সেটা কিন্তু আপনি পাবেন এই আর এডুকেশন স্কুলের অঙ্ক যদি আপনি করেন। তো আমরা চলে যাব 47 দাগের এই প্রশ্নে। যদি আপনারা মনে করেন যে আমার কাছ থেকে বিভিন্ন রকম টিপস নেবেন বিভিন্ন পরীক্ষায় পাশ করার জন্য, অথবা অঙ্কের টিপস নেবেন, অবশ্যই আপনি সরাসরি ফোন করবেন। ফোন নম্বর তো আমি আগেই বলে দিলাম, তো আবার একবার বলে রাখছি, এই নম্বরে আপনি ফোন করবেন রাত 10টা থেকে 11টার মধ্যে, 85 3টি 9 82 506। এই নাম্বারে আপনি যদি ফোন করেন তাহলে আপনি রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করতে পারবেন, যে দিনে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারবেন। 48 দাগের অঙ্ক দেখব। একটি উলম্ব বাসে একটি বাদর ওঠার চেষ্টা করছিল। সে প্রথমে 2 সেকেন্ড 5 ফুট, পরবর্তী 2 সেকেন্ডে অতিরিক্ত 1 ফুট উঠতে পারে।
20 সেকেন্ডে সে কত উঠবে। তো এইটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন, দেখুন অঙ্ক দেখে ভয় পেলে হবে না। প্রথমে কি বলছে, প্রথমে 2 সেকেন্ডে 5 ফুট উঠবে, তো প্রথমে 2 সেকেন্ডে 5 ফুট উঠছে, পরবর্তী 2 সেকেন্ডে কী করছে, পরবর্তী প্রতি 2 সেকেন্ডে 1 ফুট করে উঠছে, তার মানে পরের 2 সেকেন্ডে অতিরিক্ত 1 ফুট, মানে 5-এর জায়গায় 6 হচ্ছে। ঠিক ওইভাবেতে কিন্তু উঠছে, পরবর্তী 2 সেকেন্ডে কী হচ্ছে, 6-এর জায়গায় 7 উঠছে, এইভাবেতে কিন্তু উঠছে, পরের 2 সেকেন্ডে কী হচ্ছে, 7-এর জায়গায় 8 উঠছে। তো এইভাবেতে কিন্তু পরপর উঠছে। এবার বলছে 20 সেকেন্ডে সে কত উঠবে, তা 20 সেকেন্ডে যদি উঠতে যায় সে, তাহলে 20/2, কারণ 2 অন্তর থাকছে 2 সেকেন্ড করে, তাহলে সে 10, এখানে 10 হয়ে যাবে তো 10 বার কিন্তু এটা হবে। সেই ক্ষেত্রে 10 বার হলে আপনাকে কি করতে হবে, তাই আপনি এরম করবেন 5 + 6 + 7 + 8 + 9 + 10 + 11 + 12 + 13, দেখি এবার 1 2 3 4 5 6 7 8 9 হলো, +14, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আপনি এটাকে কী করবেন, যোগ করবেন, যোগ করলে আপনার উত্তর হয়ে যাবে। সেই ক্ষেত্রে যোগ করতে গেলে কী হয়, 5 আর 6 11, আর 7 18, আর 8 26, 26 আর 9 কত হয়, 35, 35 আর 1 36, 36 আর 2 38, 38 আর 3 41, 41 আর 4 45, তাহলে 45 আর 5 হাতের 4, 4 একে 5, 5 একে 6, 6 একে 7, 7 একে 8, 8 একে 9, অর্থাৎ এখানে হয়ে যাবে 95। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়, আপনি এইসব অঙ্ক দেখেননি এখনও, অথচ এইসব অঙ্ক পড়তে পারে, এবং এইসব অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর এইসব অঙ্ক আপনি যদি ব্রেনের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কোনো পরীক্ষায় যে আপনি মানে মনের মধ্যে একটা জোশ নিয়ে যেতে পারবেন, এটা আমি বলতে পারি। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, পরের প্রশ্ন দেখবো। এই অঙ্কটা আশা করি বুঝতে পারছেন, আমরা অনুপর্যায় দাগের অঙ্ক দেখবো। অনুপর্যায় দাগের অঙ্ক আছে, এক ব্যক্তি কোনো স্থানে ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে ঘন্টায় 35 কিলোমিটার গতিবেগে ফিরে আসে, পুরো যাত্রাপথে তার গড় গতিবেগ কত। তো কিছু না, এই যে XY 2xy/x+y, এটাই হচ্ছে এর উত্তর। তো 2xy মানে এটাকে আমরা x ধরবো, কই এখানে এটা x ধরবো, এটাকে y ধরবো, তাহলে কী হচ্ছে, এখানে 2 × 15 × 35, আর x+y অর্থাৎ 15 আর 35 যোগ করলে কত হবে, তো এখানে হয়ে যাবে 50, আর এই 50কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে এখানে হয়ে যাবে 25, আর এই 25কে যদি আমি 15 দিয়ে কাটি তাহলে 3 5 15 হবে, আর 5 5 25 হবে, 5কে যদি 35 দিয়ে কাটি তাহলে 5 7 35 হবে, আর 3 7 21 হয়ে যাবে। তো 21 কী হচ্ছে, 21 কিলোমিটার/আওয়ার, এর গড় গতিবেগ 21 কিমি/আওয়ার। তো এর সঠিক উত্তর হবে 21 কিমি/আওয়ার। আছে ওই পেজে, তা আমরা ওই পেজে চলে যাবো। তো এখানে দেখুন, এখানে এই যে আছে কিন্তু 21 কিলোমিটার/আওয়ার, কিন্তু এটা সিদ্ধাক হবে সঠিক উত্তর। যাতায়াতের গড় গতিবেগ কিন্তু 21 কিলোমিটার/ঘন্টা, সিদ্ধাক সঠিক উত্তর। আমরা পঞ্চায়েত দিকের প্রশ্নে চলে যাব। স্থির জলে একটি নৌকার বেগ ঘন্টায় 10 কিলোমিটার ও নদীর স্রোতের বেগ ঘন্টায় 4 কিলোমিটার। স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 30 মিনিটে নৌকাটি কত কিলোমিটার পথ অতিক্রম করবে। এই অঙ্কটা আমি আর করবো না, কারণ অনেকবার করেছি, তো এই অঙ্কটা আপনাদের জন্য রাখলাম, আপনারা এর কমেন্ট করবেন, এর সঠিক উত্তর দেবেন। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো। আপনারা আজকে দেখলেন কিন্তু এখানে আপনারা দেখতেই পেলেন, এটা হচ্ছে রাজ্য পুলিশের কনস্টেবল একটা প্র্যাকটিস সেট। তো আজকের প্র্যাকটিস সেটটা আমরা এই পর্যন্ত রাখলাম। আপনারা দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। এই প্র্যাকটিস সেটের পরবর্তী যে রিজনিংয়ের ক্লাসটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। তো ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।